শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত ৯টা মানেই অশরীরীর রাত, আর আমাদের ফেসবুক পেজের জন্য রাত 10টা মানেও অশরীরীর রাত। যে রাতে ছায়ারা কথা বলে, যে রাতে মৃতরা হাঁটে, যে রাতে আপনার ঘরের দরজায় কড়া নাড়ে কেউ যাকে আপনি কখনো আমন্ত্রণ জানাননি। আজ রবিবার, এপিসোড ৭৫। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার ঘরের কোণে পড়ে থাকা ছায়াগুলো সন্দেহের দৃষ্টিতে দেখবেন। আপনার জানালার বাইরের অন্ধকার যেন শুধু অন্ধকার নয়, যেন অসংখ্য অদেখা চোখ। আপনার বিছানার নিচের ফাঁকা জায়গাটা যেন আর ফাঁকা নেই। আজকের প্রথম ঘটনাটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার এক গহীন গ্রাম থেকে এসেছে। একটি লাশ কাটা ঘরের ঘটনা, যেখানে ডোমের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর এক রাতের কাহিনী শুনবেন। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের একটি পরিত্যক্ত রেল স্টেশনকে কেন্দ্র করে, যেখানে এক স্টেশন মাস্টারের সাথে ঘটেছিল এমন কিছু যা আজও স্থানীয়দের ঘুম কেড়ে নেয় রাতে। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই সত্যি যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। আপনার শরীরে শিহরণ জাগবে, আপনার রক্ত শিরা থেকে মেরুদণ্ডে বরফ হয়ে যাবে, আপনার চোখের সামনে ভেসে উঠবে সেই লাশ কাটা ঘর আর সেই পরিত্যক্ত স্টেশনের ভুতুরে প্ল্যাটফর্ম। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। কারণ সত্যি বলতে কি, আজকের এই দুটি ঘটনা শোনার পর অনেকের হয়তো আজ রাতে আলো জ্বালিয়ে ঘুমাতে হবে, অনেকের হয়তো আজ রাতে আর ঘুমিয়ে আসবে না। আর যারা ফেসবুকে আমাদের পেজ ফলো করেন, তাদের জন্য রাত 10টায় আপডেট দেওয়া হবে পেজে। সেখানে আজকের এপিসোডের এক্সক্লুসিভ কিছু ফটো আর অডিও ক্লিপ শেয়ার করব, যা শুনলে আপনার কান পর্যন্ত ভিজে যাবে ভয়ে। রাত 10টা মানেই অশরীরীর রাত, মনে রাখবেন। প্রথম ঘটনা, লাশ কাটা ঘরের ডোম, যে রাতে মৃতের আঙুল সরেছিল। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শাহিন আহমেদ। শাহিন ভাই কুষ্টিয়ার সদর উপজেলার এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাড়ার বাসিন্দা, যেখানে ডোম সম্প্রদায়ের মানুষরা প্রজন্ম ধরে লাশ কাটার কাজ করে আসছে। তিনি নিজে এই ঘটনার সরাসরি প্রত্যক্ষদর্শী। অসংখ্য ধন্যবাদ শাহিন ভাইকে তার সাহসের জন্য, এই কলঙ্কিত সত্য আমাদের সাথে ভাগ করে দেওয়ার জন্য। ঘটনাটি শাহিনের ভাষায় বলছি, কারণ শাহিন ভাই বলেছেন, আমি যদি এই ঘটনা না বলি তবে আর কেউ বলবে না, কারণ আমরা ডোমরা ভয় পাই। ভয় পাই সেই ঘরকে, সেই স্টিল টেবিলকে, সেই ছুরিগুলোকে, কিন্তু ভয়ের চেয়েও বেশি কিছু আছে। সেখানে এখনও কিছু লেগে আছে, যে কিছু আমাদের ডাকাডাকি করে রাতে। শাহিনের ভাষায় ঘটনা। আমার নাম শাহিন আহমেদ, বয়স ৩২। বাপদাদার পেশা মৃতদেহ সৎকারের জন্য প্রস্তুত করা। আমরা ডোম সম্প্রদায়ের মানুষ। আমাদের কাজ হলো যখন কেউ মরে যায় তখন আমরা সেই লাশ গোসল করাই, কাফন পরাই আর ইসলামী বিধান অনুযায়ী দাফনের জন্য প্রস্তুত করি। কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গের পাশেই আমাদের একটি পুরনো ঘর আছে, যেখানে আমরা লাশ কাটার কাজ করি। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাটার কাজ। কারণ অনেক মৃতদেহ দুর্ঘটনায় এতটাই বিকল হয়ে আসে যে তাদের দাফনের আগে সেলাই করতে হয়, জোড়া লাগাতে হয়। অনেক সময় পোস্টমর্টেমের পর আবার লাশ সেলাই করে দিতে হয়। আমরা সেই কাজই করি। আমাদের এই ঘরটা অনেক পুরনো, ইট বালু দিয়ে বানানো, চাল টিনের। জানালা বলতে একটি মাত্র জানালা। ঘরের ভেতরে একটি বড় স্টিলের টেবিল, যার উপর লাশ রাখা হয়। টেবিলটা এতটাই পুরনো যে তার উপরে দাগ পড়ে গেছে, রক্তের দাগ, পচা মাংসের দাগ, আরও কত কিছুর দাগ। কেউ আর পরিষ্কার করতে পারে না ওগুলো। দাগগুলো যেন টেবিলের সাথে মিশে গেছে, যেন ওটা আর স্টিলের টেবিল না, যেন ওটা এক একটা মৃত মানুষের শরীর। আর সেই টেবিলের উপরে যখন কাজ করি, তখন আমাদের হাতের ছুরিগুলো যেন নিজে নিজেই কাটতে শুরু করে। আমি এটা কখনো বিশ্বাস করতাম না, কিন্তু ২০২৪ সালের 15ই মার্চ রাতের পর থেকে আমি সব কিছু বিশ্বাস করতে শুরু করি। সেদিন ছিল 15ই মার্চ ২০২৪, শুক্রবার, ইংরেজি মাসের মাঝামাঝি। বাংলা মাস চৈত্রের শুরু। গরম পড়তে শুরু করেছে, কিন্তু সেই রাতে ছিল অদ্ভুত ঠান্ডা। আমি আর আমার দুই সঙ্গী মুরাদ আর সাগর, ৩ জন মিলে কাজ করতাম। সেদিন দুপুরে হাসপাতালে এলো এক লাশ। এক যুবক, নাম সুমন, বয়স ২৮, গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ করত। বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। লাশের অবস্থা খুব খারাপ ছিল, মাথার খুলি ফাটা, ডান হাত প্রায় বিচ্ছিন্ন, বুকের পাঁজর ভাঙা। ডাক্তার পোস্টমর্টেম করলেন দুপুর ৩টে। তারপর লাশ এলো আমাদের কাছে সেলাই ও পরিষ্কারের জন্য। কিন্তু লাশ দেখেই আমার মন কেমন খারাপ লাগছিল। সুমনের চোখ বন্ধ ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন সে আমাদের দিকে তাকিয়ে আছে।
মুরাদ বলল, শাহিন ভাই, লাশটা অদ্ভুত লাগছে, আইবুড়ো মনে হচ্ছে। আমি বললাম, সব লাশই আইবুড়ো, দ্রুত কাজ শেষ করি। আমরা কাজ শুরু করলাম সন্ধে 7টায়। টিউবলাইট জ্বলছিল, কিন্তু আলোটা যেন পর্যাপ্ত হচ্ছিল না। ছায়ার খেলা বেশি হচ্ছিল দেওয়ালে। আমি সুমনের ডান হাতটা সেলাই করছিলাম, মুরাদ মাথার ক্ষত বাঁধাচ্ছিল, সাগর পায়ের কাছে সরঞ্জাম গুছাচ্ছিল। এভাবে প্রায় 1.5 ঘন্টা কাজ করার পর হঠাৎ করেই টিউবলাইটটা নিভে গেল। ঘর অন্ধকার হয়ে গেল। আমরা 3 জন থমকে গেলাম। মুরাদ বলল, বিদ্যুৎ চলে গেছে নাকি? আমি বাইরে থাকালাম। হাসপাতালের বাতি জ্বলছে, আশেপাশের ঘরেও আলো আছে, শুধু আমাদের ঘরটা অন্ধকার। সাগর বলল, বস, আমি জেনারেটর চালাই। আমি রাজি হলাম, কিন্তু সাগর ঘরের বাইরে যাওয়ার পথে হোঁচটে খেয়ে পড়ে গেল। উঠে দাঁড়িয়ে এসে চিৎকার করে বলল, কে রে, কে আছে এখানে? আমি টর্চ জ্বালিয়ে দেখি সাগর মাটিতে পড়ে আছে। তার পায়ের কাছে একটা কালো ছায়া সরে যাচ্ছে। ছায়াটার কোনো আকৃতি ছিল না, কিন্তু তার গতি ছিল পিঁপড়ের মতো দ্রুত। সাগর বলল, ওটা আমাকে পা টেনে ধরেছিল। আমি ভয় পেতে শুরু করলাম, কিন্তু কাজ শেষ করতে হবে। আমরা টর্চ আর মোবাইলের আলোয় আবার কাজ শুরু করলাম, কিন্তু এবার কাজ করতে গিয়েই দেখি সুমনের আঙুলগুলো নড়ছে। আমি প্রথমে ভেবেছিলাম আমার চোখের ভুল, কিন্তু না, মুরাদও দেখল সুমনের ডান হাতের আঙুলগুলো, যা আমি সেলাই করছিলাম, সেগুলো কুঁচকে যাচ্ছে, আবার সোজা হচ্ছে, আবার কুঁচকেছে। নখের নিচ থেকে বেরিয়ে আসছে এক ধরনের কালো তরল, যার গন্ধ ঠিক পচা ডিমের মতো। আমি তখনও ভাবছিলাম পোস্টমর্টমের পর লাশের মাংসপেশিতে রাসায়নিক বিক্রিয়া হয়, হয়তো সেজন্য। কিন্তু পরের ঘটনায় আমার বুদ্ধি স্তব্ধ হয়ে গেল। হঠাৎ করেই সুমনের মুখ ফেটে চিড় ধরল। তার বন্ধ চোখ দুটো ধীরে ধীরে খুলতে লাগলো। প্রথমে ডান চোখ, তারপর বাম চোখ। তার চোখের মণি ছিল সম্পূর্ণ সাদা, মেঘলা, যেন দুধে ভরা। কিন্তু সেই সাদা চোখ থেকে সরাসরি আমার দিকে তাকালো। আমি টের পেলাম আমার শরীরে বরফ পানি পড়ে গেল। আমি পিছিয়ে এলাম। মুরাদ তো চিৎকার করে দৌড় দিল। সাগর দৌড় দিয়ে পথের মাঝে আবার পড়ে গেল। এবার তার কপাল ফেটে রক্ত বেরোলো। আমি কাঁপতে কাঁপতে দরজার কাছে এলাম, কিন্তু দরজা খুলছিল না, যেন কেউ বাইরে থেকে আটকে দিয়েছে। আমি কত জোরে চাপ দিচ্ছি, দরজা নড়ছে না। তখন পেছন থেকে শুনতে পেলাম একটি আওয়াজ, গলা ভারী, শ্বাসকষ্টের মতো, ভেজা কফের শব্দ। আওয়াজটা আসছিল সুমনের দিক থেকে। আওয়াজটা বলল, ডোম, তুই আমার হাত সেলাই করলি, কিন্তু ওটা বাঁ দিকের হাত, ডান হাত তো পড়ে গেছে। কোথায় আমার ডান হাত? আমি ঘুরে তাকালাম। সুমন টেবিলের উপর বসে গিয়েছিল। তার মাথার ফাটা জায়গা দিয়ে একটা কালচে পদার্থ বেরিয়ে আসছিল, যা টেবিলের উপর গড়িয়ে পড়ছিল। তার বিচ্ছিন্ন ডান হাতটা ছিল টেবিলের এক কোণে, কিন্তু সেই হাতের আঙুলগুলো টেবিলের উপর আঁচড় কাটছিল, যেন হাতটা নিজে থেকেই এদিক ওদিক হাঁটছে। আর তার বাঁ হাতটা, যেটা আমি সেলাই করেছিলাম, সেটা আমার দিকে প্রসারিত হলো। আঙুলগুলো নড়ল, যেন আমাকে ডাকছে। আমি আর থাকতে পারলাম না। আমি দরজায় লাথি মারতে লাগলাম। 1 লাথি, 2 লাথি, 3 লাথি মারার পর দরজা খুলে গেল, কিন্তু দরজার উপর দাঁড়িয়ে ছিল একটি কালো বেড়াল, যে দরজা খুলতেই পালিয়ে গেল। বাইরে বেরিয়ে আমি দেখলাম মুরাদ গাছের পাশে দাঁড়িয়ে কাঁপছে, সাগর মাটিতে অজ্ঞান। আমাদের চিৎকারে হাসপাতালের সিকিউরিটি গার্ড দৌড়ে এলো। আমরা 3 জন মিলে সেদিন আর ঘরে ফিরতে পারিনি। হাসপাতালের বারান্দায় বসে রাত কাটাই। সকালে যখন সূর্য উঠল, আমরা সাহস করে ঘরে গেলাম। দেখি ঘরটা আগের মতোই আছে। টেবিলের উপর সুমনের লাশ পড়ে আছে, কিন্তু তার অবস্থান পাল্টে গেছে। একটু আগে সে শুয়েছিল, এখন যেন বসার ভঙ্গিতে ছিল। তার মুখে একটা অদ্ভুত হাসি। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, টেবিলের নিচে আমি পেলাম মানুষের দাঁত। 3টি দাঁত, পুরনো, হলদে, যেন কয়েক বছর আগের। আমরা ওই লাশ শেষকৃত্যের জন্য সেদিনই দাফন করে দিলাম, কিন্তু ওই ঘরে আর কেউ কাজ করতে চায় না। আজও ওই ঘরটা পড়ে আছে। রাতের বেলা পাশ দিয়ে যেতে গেলে শোনা যায় যেন টেবিলের উপর ছুরি পড়ার শব্দ, কট কট কট। আর অনেক সময় শোনা যায় কান্নার আওয়াজ, যেন কেউ বলছে, ডোম, আমার হাতটা কোথায়? আমি আজ ওই পেশা ছেড়ে দিয়েছি, আর কখনো লাশ স্পর্শ করব না। আমি জানি সুমন শুধু সুমন ছিল না, সেই ছিল সেই পুরনো ঘরের অভিশাপ, যেখানে কত লাশ কাটা হয়েছে, কত হাত আলাদা করা হয়েছে, কত আত্মা অশরীরী হয়ে ঘুরছে। আমি শাহিন আপনাদের সতর্ক করে দিয়ে বলছি, কোনো লাশ কাটা ঘরে রাতে যাবেন না, বিশেষ করে 15ই মার্চের রাতে, কারণ ওই রাতে মৃতেরা জেগে ওঠে। এই ছিল শাহিন ভাইয়ের ভাষায় প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 9টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন, তাদের জন্য রাত 10টায় পেজে দেওয়া হবে এই ঘটনার এক্সক্লুসিভ কিছু অডিও রেকর্ডিং, যা শুনলে আপনার রক্ত শিরায় জমে যাবে। এখন আরো গভীর আতঙ্কের দিকে যাওয়া যাক, যেখানে স্টেশন মাস্টার একা রাতে শুনত প্ল্যাটফর্মের অশরীরী পদধ্বনি। রাত 10টা মানেই অশরীরীর রাত। দ্বিতীয় ঘটনা, পরিত্যক্ত রেল স্টেশনের স্টেশন মাস্টার। যে রাতে ট্রেন এলো কোথা থেকে,
দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অরুণ চক্রবর্তী। অরুণবাবু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক প্রান্তিক গ্রামের বাসিন্দা, যিনি প্রায় 20 বছর আগে ভারতীয় রেলের একজন স্টেশন মাস্টার ছিলেন। এই ঘটনার পর তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেন। অসংখ্য ধন্যবাদ অরুণবাবুকে তার সেই দুঃস্বপ্নের রাতের সত্য ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য। ঘটনাটি অরুণবাবুর ভাষায় বলছি। অরুণবাবুর ভাষায় ঘটনা। আমার নাম অরুণ চক্রবর্তী, বয়স এখন 55, কিন্তু আজও আমি সেই রাতের কথা ভাবতে পারি না। আজও রাত 11টার পর বাসার জানালার পাশে দাঁড়ালে আমার গায়ে কাঁটা দেয়। আমি তখন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটা ছোট্ট রেল স্টেশনে স্টেশন মাস্টার ছিলাম। স্টেশনটির নাম ছিল বরাননগর রোড জাংশন। অনেক বছর আগে ব্রিটিশ আমলে তৈরি এই স্টেশনটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ছিল। স্টেশনে লোকাল ট্রেন দিনে 4 বার থামতো আর একটি মালগাড়ি রাতে চলে যেত। স্টেশনের আশেপাশে কোনো বাড়ি ছিল না। 1.5 কিলোমিটার দূরে একটা ছোট্ট মাঠ, আর তারপরেই শুরু হতো ঘন জঙ্গল। স্টেশনের পুরনো ইটের বিল্ডিং, চুনশুদ্ধ দেওয়াল, ভাঙা জানালা, আর সেই জানালা দিয়ে বয়ে যেত অদ্ভুত ঠান্ডা হাওয়া। স্টেশনটিতে কর্মচারী ছিলাম কেবল আমি আর একজন গ্যাংম্যান, যার নাম বদি। বদি রাতে বাসায় চলে যেত, তাই রাত 9টার পর পুরো স্টেশন একা আমার। ঘটনার দিনটি ছিল 2006 সালের 3রা অক্টোবর, বাংলা মাস আশ্বিনের শুরুর দিকে। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। রাতে থেমে গেলেও আকাশ মেঘলা ছিল, চাঁদ ছিল না। সেদিন নির্ধারিত সময়ে শেষ লোকাল ট্রেন চলে গেল রাত 9:30টায়। মালগাড়ি আসার কথা ছিল রাত 11:30টায়। আমি অফিস রুমে বসেছিলাম। একটা টেবিল, 2টো চেয়ার, একটা পুরনো টেলিফোন আর একটা তক্তপোষ, যেখানে মাঝে মাঝে শুয়ে পড়তাম। রাত 10টার দিকে আমি চা বানাতে গেলাম। বাইরে হঠাৎ শুনতে পেলাম প্ল্যাটফর্মে কারো পায়ের শব্দ। ধর্মর করে শব্দটা আসছিল, যেন কেউ লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। আমি ভাবলাম কোনো পাগলা হয়ে থাকবে। টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। প্ল্যাটফর্ম ফাঁকা, কিন্তু প্ল্যাটফর্মের একেবারে শেষ মাথায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। সাদা শাড়ি, ভিজে চুল, পা দুটো খালি। মেয়েটি পিছন ফিরিয়েছিল আমার দিকে। আমি তাকে ডাকলাম, ওমা, এত রাতে একলা, বাড়ি কোথায়? সে ঘুরে দাঁড়ালো। তার মুখ ছিল থমথমে, কোনো আবেগ নেই। মুখটা সাদা, চোখ দুটো সম্পূর্ণ কালো, শুধু মাঝখানে ছোট্ট একটি ফুটো, যেন চোখের মণি নেই। সে বলল, স্টেশন মাস্টার বলছেন তো? আমার জন্য ট্রেন আসবে, আমি সেটার অপেক্ষায় আছি। আমি বললাম, এই সময় কোনো ট্রেন নেই, শেষ ট্রেন চলে গেছে। মালগাড়ি আসবে রাত 11:30টায়, সেটা যাত্রী তোলে না। মেয়েটি হাসল, কিন্তু ওই হাসি স্বাভাবিক ছিল না। ঠোঁট দুটো কেঁপে উঠল, দাঁত বেরিয়ে এলো, কিন্তু চোখে কোনো হাসি ছিল না। সে বলল, আমার ট্রেন আসবেই। আমি 25 বছর আগে এসেছিলাম, ট্রেন মিস করেছিলাম, আজ আবার আসব। কথাগুলো বলার পর সে হঠাৎ মিলিয়ে গেল, যেন আলো নিভে গেল। আমি সেদিন ভাবলাম হয়তো আমার দৃষ্টিভ্রম হয়েছে, কিন্তু না, যা পরবর্তী রাতে ঘটল তা আমার সারা জীবনের ঘুম কেড়ে নিল। পরদিন রাতেও একই সময়, ঠিক রাত 10:15 আবার সেই পায়ের শব্দ। এবার শব্দটা আরও স্পষ্ট, আরও জোরে। মনে হচ্ছিল যেন কেউ দৌড়াচ্ছে, লাফাচ্ছে। আমি টর্চ নিয়ে বেরোলাম। এবার মেয়েটি প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে, তার কাঁধে একটা পুরনো স্টাইল ব্যাগ, যেন স্টিলের তৈরি। সেখানে লেখা বরানগর টু হাওড়া 1981। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু স্টেশন মাস্টার হিসাবে দায়িত্ব ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়েটি বলল, আমার নাম কমলা। আমি 1981 সালে এই স্টেশন থেকে ট্রেন ধরতে এসেছিলাম, কিন্তু যে ট্রেনে উঠেছিলাম সেটাই উল্টে গেল। আমি মরেছিলাম, আর আমার বাকি 25 বছর এখানেই কাটিয়ে দিয়েছি। আজ আমার সময় শেষ, আজ আমি চলে যাব। এ কথা বলেই সে হাঁটতে শুরু করলো প্ল্যাটফর্মের প্রান্তের দিকে। আমি তাকে থামাতে যাব বলে এগোলাম, কিন্তু আমার পা নড়ছিল না, যেন কেউ আমাকে বেঁধে রেখেছে। মেয়েটি লাইনের ভেতরে নেমে গেল। 1 সেকেন্ড পর দূর থেকে শোনা গেল ট্রেনের হর্ন, যে ট্রেনটি আসার কথা ছিল না সেদিন। হর্নটা ছিল অস্বাভাবিক, ভীষণ করুণ, যেন কান্নার শব্দ। আমি চোখের সামনে দেখলাম একটি কালো ট্রেন আসছে। তার কোনো জানালায় আলো নেই, ইঞ্জিনে বাষ্পের বদলে কালো ধোঁয়া বেরোচ্ছে, চাকার নিচে আগুনের ফুলকি। ট্রেনটি স্টেশনে থামল। কোনো শব্দ নেই, শুধু একটি বিকট ঠান্ডা হাওয়া বয়ে গেল। মেয়েটি ট্রেনের দরজায় উঠল। তার মুখে তখন একটা শান্তির হাসি। উঠার আগে সে আমার দিকে তাকিয়ে বলল, স্টেশন মাস্টার, তুমি একা থেকো না এখানে, আরও অনেক অশরীরী আছে যারা এখনও ট্রেনের অপেক্ষায়। ট্রেনটি আবার হর্ন দিয়ে চলে গেল, নিঃশব্দে, যেন বাতাসে মিলিয়ে গেল। আমি সেদিন রাতেই বাড়ি চলে আসি। পরদিন সকালে রেলওয়ে অথরিটিকে ফোন করি, আমি চাকরি ছাড়ছি।
তারা জিজ্ঞেস করলো কেন। আমি ঘটনা বললাম। তারা বলল, অরুণবাবু, আমরা জানি এই স্টেশনে এর আগে ৩ জন স্টেশন মাস্টার একই ঘটনা দেখে চাকরি ছেড়েছেন। স্টেশনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। শুনে অবাক হয়েছিলাম। তারপর জানতে পারি ১৯৮১ সালে বরানগর রোড স্টেশনের কাছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। হাওড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ৩৩ জন মারা যান। মৃতদের মধ্যে ছিল এক যুবতী, কমলা, বয়স ২০, যার বিয়ে হওয়ার কথা ছিল পরের সপ্তাহে। তিনি হাওড়া থেকে তার বাবার বাড়ি যাওয়ার জন্য এই স্টেশনে ট্রেন ধরতে এসেছিলেন। তার লাশ উদ্ধার করা গেলেও আত্মা আজও স্টেশনে ঘুরত। আজও বন্ধ থাকা সেই স্টেশনের পাশ দিয়ে রাতে কেউ যেতে চায় না। স্টেশনের প্ল্যাটফর্মে রাত 10টার পর নাকি ট্রেনের হর্ন শোনা যায়, আর চোখের সামনে ভেসে ওঠে এক সাদা শাড়ি পরা মেয়ে, যে চিৎকার করে বলে, আমার ট্রেন আসছে, আমার ট্রেন আসছে। আমি অরুণ চক্রবর্তী আজ এই ঘটনা বলে চিরদিনের জন্য স্বস্তি পেতে চাই, কারণ আমি জানি ওই ট্রেনে উঠে কমলা শেষ পর্যন্ত স্বস্তি পেয়েছে। কিন্তু আরও কত কমলা আছে যারা এখনও অপেক্ষা করে আমাদের চারপাশে। রাতের বেলা খেয়াল করে দেখবেন আপনার স্টেশনের প্ল্যাটফর্মে কোনো অশরীরী দাঁড়িয়ে আছে কিনা ট্রেনের অপেক্ষায়। এই ছিল আজকের এপিসোড ৭৫-এর দুটি ঘটনা। প্রথম ঘটনাটি আমাদের দেখালো লাশ কাটা ঘরের ডোম কিভাবে সাক্ষী হলো মৃতের জাগরণের। দ্বিতীয় ঘটনাটি দেখালো পরিত্যক্ত স্টেশনে কিভাবে এক যুবতীর অপেক্ষা ২৫ বছর ধরে চলে, তারপরেও শেষ হয়নি, হয়তো এখনও হয়নি। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো ashoriri@gmail.com, আর ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। সেখানে আজকের এপিসোডের এক্সক্লুসিভ ভিডিও ক্লিপ, অডিও রেকর্ডিং আর ফটোগুলো পাবেন। মনে রাখবেন, রাত ৯টা মানেই অশরীরীর রাত, আর রাত 10টা মানেও অশরীরীর রাত। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত নিজের চারপাশের ছায়াগুলোকে একটু বেশি খেয়াল করে দেখবেন। আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে কিনা একবার ঘুরে দেখবেন। আপনার বিছানার নিচে কেউ শুয়ে আছে কিনা টর্চ ফেলে দেখবেন। আপনার জানালার পর্দার আড়ালে কেউ লুকিয়ে আছে কিনা খুলে দেখবেন। আর যদি কাউকে না পান, তাহলে নিশ্চিন্ত থাকুন, সে আপনার পিছনেই আছে, যেখানে আপনি তাকাননি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, সব সময় আলো জ্বালিয়ে ঘুমাবেন। শুভরাত্রি।